হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম অল অফ ইউ টু আওয়ার চ্যানেল আরপিএমএস গুরুকুল। আজকে আমরা ক্লাস 3তে এসে উপস্থিত হয়েছি। প্রথম 40টা প্রশ্ন তোমাদের অলরেডি সলভ করানো হয়েছে। আশা করি তোমরা দেখে বুঝতে পেরেছো যে কি কোয়ালিটির প্রশ্ন তোমাদের সলভ করানো হচ্ছে। পিএসসি মিসলেনিয়াস যদি অ্যাট এ গ্লান্স একদম প্রথমবারই তোমরা ক্র্যাক করতে চাও, এই প্রশ্নগুলো সলভ তোমাদের করতেই হবে। এর সঙ্গে তোমাদের জন্য একটি বেসিক ক্লাস নিয়ে আসা হচ্ছে, যেটা বাকি সমস্ত এক্সামকে ক্র্যাক করতে সাহায্য করবে। ওকে, যেখানে আমি চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার তোমাদের পড়াবো। সেই ক্লাসটা খুব তাড়াতাড়ি আসছে, একটু ধৈর্য ধরো। ক্লাসের কন্টেন্ট অলরেডি রেডি হয়ে গেছে, একদম আপডেটেড কন্টেন্ট। তোমাদের সেখানে সেন্ট্রাল স্টেট সব জায়গা থেকে প্রশ্ন ঘেটে আমি প্রশ্ন বানাচ্ছি। প্রত্যেকটা ক্লাস হবে প্রচন্ড ইম্পর্টেন্ট সেখানে। ওকে, তো এই যে ক্লাসটা কন্টিনিউ হচ্ছে, এটা কিন্তু কন্টিনিউ হবে, এটা কিন্তু কখনোই বন্ধ হবে না। আপ টু পিএসসি মিসলেনিয়াস অবধি চলবে এবং সেখানে 1000 ম্যাথ প্র্যাকটিস হবেই। ওকে, আর এই ম্যাথগুলো একবার প্র্যাকটিস করে নিলে বিশ্বাস করো তোমাদের কোনো অসুবিধা হবে না কোনো এক্সামে। ওকে, তো চলে আসি আজকে ক্লাস 3 প্রথম প্রশ্নে। দেখো, তা আমরা আজকে 20টি অঙ্ক প্রশ্ন সমাধান করব, যেখানে আমরা 41 থেকে 60 অবধি প্রশ্নের সমাধান দেখব। আর আমরা তোমাদের আগেই বলেছি যে এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল আরপিএমএস গুরুকুল থেকে ডাউনলোড করে নিতে পারবে। ওকে, চলো প্রথম প্রশ্ন দেখো কি বলা হয়েছে। দেখো প্রথম প্রশ্ন, দেখো প্রশ্নের কোয়ালিটি দেখো কি বলা হয়েছে। একটি ট্রেনের গতি একটি গাড়ির গতির তুলনায় 30% বেশি। তাহলে এই যে লাইনটা, এই লাইনটা থেকে আমি কি বলতে পারি? এই লাইনটা থেকে আমি প্রথমেই বলতে পারি যে 30% এর ফ্র্যাকশন ভ্যালু কি? তাহলে 30%-এর ফ্র্যাকশন ভ্যালু হচ্ছে 30/100 মানে 3/10। তাহলে এই 3/10 কি প্রকাশ করছে? এটা একটি ভগ্নাংশ। এই ভগ্নাংশের হরে যে বসে আছে, সবসময় মনে রাখবো, সে হয়ে যাবে, এই যে লাইনটি বলা হয়েছে যে একটি ট্রেনের গতি একটি গাড়ির গতির তুলনায় 30% বেশি। তাহলে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? না, গাড়ির গতির সঙ্গে। তাহলে গাড়ির গতি হয়ে যাবে কি 10। তাহলে এটা হচ্ছে স্পিড অফ কার। ওকে, এবার কার তুলনা করা হচ্ছে? না, ট্রেনের গতি। তাহলে ট্রেনের গতি বলেছে যে গাড়ির গতির তুলনায় 30% বেশি, মানে 10-এর তুলনায় 3 বেশি। তাহলে 3 যদি বেশি হয় তাহলে কত অ্যাকচুয়ালি? না 10 + 3 = 13। এই 13 হয়ে গেল কার গতি? না ট্রেনের গতি। ক্লিয়ার? বলে দাও, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এই স্টেটমেন্টটার মানে যে একবার বুঝে যেতে পারবে, সে 1 সেকেন্ডে দেখেই এই স্টেটমেন্টটা থেকে বলবে যেখানে ট্রেনের স্পিড আর কারের স্পিড, তাদের রেশিও বলা হয়েছে কত? না কারের স্পিড যদি 10 হয়, ট্রেনের স্পিড 3 বেশি মানে 13। তাহলে এটা হচ্ছে আমার স্পিড রেশিও পেলাম। কি পেলাম? না স্পিড রেশিও। ঠিক আছে, বেশ, গল্প শেষ। এবার আমি চলে যাই নেক্সট লাইনে। কি বলা হচ্ছে? উভয়েই একই সময়ে পি বিন্দু থেকে যাত্রা শুরু করে এবং একই সময়ে কিউ বিন্দুতে পৌঁছায়। তাহলে পি আর কিউ হচ্ছে দুটো জায়গা, যেখানে পি আর কিউ হচ্ছে কি দুটো জায়গা। এই পি আর কিউ এর মধ্যে বলা হচ্ছে যে পি থেকে দুজনেই যাত্রা শুরু করেছে, মানে ট্রেনও যাত্রা শুরু করেছে, কারও যাত্রা শুরু করেছে, এবং তারা একই সময়ে এসে কিউতে পৌঁছেছে। তাহলে এখানেও ট্রেন পৌঁছালো, এখানেও কার পৌঁছালো। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। কিন্তু সেটা তো সম্ভব নয়। কি করে পৌঁছবে? ট্রেনের স্পিড তো 13 আর কারের স্পিড তো 10, তার মানে এরা তো কখনোই একই সময়ে পৌঁছানোর কথা নয়। ঠিক আছে, তার মানে কিছু একটা গল্প আছে। দেখো, পি আর কিউ হচ্ছে দুটো জায়গা এবং দুটো জায়গা হচ্ছে ফিক্সড, তার মানে এদের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ফিক্সড। বলে দেয় একদম ঠিক। ডিস্টেন্স যদি ফিক্সড বা কনস্ট্যান্ট হয়, আমরা জানি যে স্পিড রেশিওর ইনভার্স হয়ে যায় টাইম রেশিও। স্পিড রেশিও কত? 13:10। তাহলে এখান থেকে হাসতে হাসতে বলে দেবো যে 10:13 হয়ে যাবে কি না টাইম রেশিও। বলে দেবো একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। তার মানে যদি ট্রেনের 10 ইউনিট টাইম লাগে পি থেকে কিউয়ে পৌঁছাতে, তাহলে কারের সি থেকে মানে পি থেকে কিউতে পৌঁছাতে 13 ইউনিট টাইম লেগেছে। এতে তোমরা মানছি? বলে দেয় একদম ঠিক। মানে 3 ইউনিট টাইম কম লেগেছে ট্রেনের, বা 3 ইউনিট টাইম বেশি লেগেছে কারের। বলে একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবার বলা হয়েছে যে পি ও কিউ এর মধ্যে দূরত্ব বলা হয়েছে 130 কিমি। খুব ভালো কথা। বলছে পথে ট্রেনটি একটি স্টেশনে 30 মিনিটের জন্য থামে, ট্রেনটির গতি কত? তাহলে এই 30 মিনিটের জন্য থামার জন্য কি হয়েছে? না এরা একসঙ্গে কিউতে গিয়ে পৌঁছেছে। এটাই হচ্ছে মুদ্রা কথা। তাহলে 30 মিনিট আলটিমেট কাকে রিপ্রেজেন্ট করছে? না এই যে 10 ইউনিট ট্রেনের টাইম লাগার কথা ছিল আর কারের টাইম লাগার কথা ছিল 3 ইউনিট, একই 13 ইউনিট। তাহলে এদের মধ্যে যে গ্যাপ 3 ইউনিট, এই 3 ইউনিটই কাকে রিপ্রেজেন্ট করছে? না 30 মিনিটকে। কারণ এই 3 ইউনিট মানে 30 মিনিট আলটিমেট ট্রেনটি অতিবাহিত করেছে কোথায়? না একটা স্টেশনে থেমে। তাই জন্যই তারা এক সময় কিউ বিন্দুতে পৌঁছেছে। বলে দাও একদম ঠিক। তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কত? 30 মিনিট।
তাহলে এবার আমাকে বলো যে আমায় কার স্পিড নির্ণয় করতে হবে, ট্রেনের স্পিড। তাহলে ট্রেনের আলটিমেট কত ইউনিট টাইম লাগছে, 10 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি 30 মিনিট হয়, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত, তাহলে 10 ইউনিটের ভ্যালু হয়ে যাবে কত, 100 মিনিট। হ্যাঁ কি না? এতে কোনো আপত্তি? বলে একদমই না, কারণ 3 থেকে 30 কি করে, 10 গুণ করা হয়, তাহলে 10কে 10 গুণ করলে কত হবে, 100 মিনিট হবে। ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার আমার নির্ণয় করতে হবে কি, ট্রেনের গতি। আর ট্রেনের স্পিড কি করে নির্ণয় করবো না, ডিস্টেন্সে কতটা কভার করছে, পি থেকে কিউতে যেতে 130 কিলোমিটার, বলাই আছে ডিস্টেন্স কত, 130 কিমি। কত সময় কভার করছে, 100 মিনিটে। তাহলে এটাকে 100/60 লিখতে পারি, কারণ ঘন্টা ট্রান্সফার করার জন্য নিচে 60 না লিখে আমি কি করবো, 60টাকে উপরে গুণ করে দেবো, একই ব্যাপার। তাহলে এবার দেখো দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে গেল, 13 কত হয়ে গেল, 78 মিনিট, সরি 78 কিলোমিটার/আওয়ার। তাহলে ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, তো কোনো আপত্তি নেই। তাহলে অপশন এ হয়ে গেল আমার কারেক্ট আনসার। বলো কেমন লাগলো তোমাদের? ঠিক আছে, 4-5টা স্টার দিয়ে রাখো এই প্রশ্ন। অসাধারণ একটি প্রশ্ন টাইম এন্ড ডিস্টেন্স থেকে। কোশ্চেন নম্বর 42, একটি ইনলেট পাইপ একটি খালি ট্যাঙ্কে 3.6 ঘন্টায় পূর্ণ করতে পারে, আর একটি আউটলেট পাইপ একটি সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্কে 6.3 ঘন্টায় খালি করতে পারে। তাহলে একটা ইনলেট পাইপ আছে আর একটা আউটলেট পাইপ আছে। ইনলেট পাইপ কি করছে, 3.6 ঘন্টায় পূরণ করছে। দুটোতেই দেখতে পাচ্ছি 0.1 ঘর পড়ে আছে, তাহলে দশমিককে নিয়ে কাজ করো না, ডাইরেক্ট বলো 36 ঘন্টা, আর এটাকে বলো 63 ঘন্টা। বলো একদম ঠিক, তখন আপত্তি নেই। তাহলে এদের ইন্ডিভিজুয়াল টাইমে এলসিএম করলে আমি কি পেয়ে যাবো না, ট্যাঙ্কের ক্যাপাসিটি পেয়ে যাবো। বলো 36 আর 63 এলসিএম কত, তাহলে 36 কি করে পাচ্ছি, 4x9 করে, আর এখানে 7x9 করে আমি কি পাচ্ছি, 63 পাচ্ছি। তাহলে বলো এখান থেকে এলসিএম তো খুব সহজেই পেয়ে যাবো, দুজনের মধ্যে 9 কমন আছে, তাহলে এলসিএম হয়ে যাবে 9, আর বাকি যে গুণিতকগুলো আছে মানে 4 আর 7, তাহলে 9x4x7 হয়ে গেল আমার কি, 9x4, গুণিতক, ভুল বললাম, গুণনীয়কগুলো। তাহলে আলটিমেট বাকি যে ফ্যাক্টরগুলো আছে, 36-এ বাকি ফ্যাক্টর 4 আর 63 বাকি ফ্যাক্টর হচ্ছে 7, তাহলে 4 আর 7কে আমি গুণ করে দেবো 9-এর সঙ্গে, তাহলেই পেয়ে গেলাম এলসিএম। এটাই হলো টোটাল ক্যাপাসিটি ট্যাঙ্কের। বলে একদম ঠিক। এবার যদি ট্যাঙ্কটি খালি অবস্থায় উভয় পাইপ একসাথে খোলা, তাহলে ট্যাঙ্কটি কতক্ষণে ভর্তি হবে। ঠিক আছে, তাহলে ইনলেট পাইপ কি করছে, ভর্তি করছে, আর আউটলেট পাইপ কি করছে, খালি করছে। তাহলে ইনলেট পাইপের এফিসিয়েন্সি কত, এটা হচ্ছে টোটাল ক্যাপাসিটি। ক্যাপাসিটিকে আমি 36 দিয়ে ভাগ করবো বা 4x9 দিয়ে ভাগ করবো। তাহলে 9x4x7কে 9x4 দিয়ে ভাগ করি, পড়ে থাকবে 7, তাহলে 7 হয়ে যাবে ইনলেট পাইপের এফিসিয়েন্সি। আর আউটলেট পাইপের এফিসিয়েন্সি কত হয়ে যাবে, অর্থাৎ 9x4x7/7x9, কারণ 7-9 ক্যান্সেল আউট হলে পড়ে থাকে 4। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে দুজনকার এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে ইনলেট পাইপ 7 ইউনিট ভর্তি করছে, আর আউটলেট পাইপ 4 ইউনিট খালি করছে। দুজনে একসঙ্গে যদি চালিয়ে রাখা হয়, তাহলে 1 ঘন্টায় কতটা ভর্তি হবে, 7 ইউনিট ভর্তি করছে, 4 ইউনিট খালি করছে, তার মানে অবশ্যই 7 - 4 ভর্তি হবে, মানে 3 ইউনিট ভর্তি হবে। হ্যাঁ কি না? তাহলে আলটিমেট আমাকে কত টাইম লাগবে এই 9x4x7 ভর্তি করতে, অর্থাৎ 9x4x7 হচ্ছে টোটাল ক্যাপাসিটি, আর দুজনকার মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 3। 3কে দিয়ে 9 ক্যান্সেল হলো, 3 হলো, তাহলে 3×4 12, 12 সাথে হচ্ছে 84, তাহলে 84 ঘন্টা। কিন্তু 84 ঘন্টা কথা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি পয়েন্ট আছে অবশ্যই, কারণ এখানে 3.6 ছিল, এখানে 6.3 ছিল, তাহলে প্রত্যেকের ক্ষেত্রে 0.1 ঘর পরে ছিল বাদিক থেকে। আমি যেটা আনসার বেরোবো সেটারও বাদিক থেকে আমি কি করে দেবো, 1 ঘর পরে দশমিক লাগিয়ে দেবো, তাহলেই পেয়ে যাবো কারেক্ট আনসার, মানে 8.4 হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। অপশন ডি। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 43, দুই প্রার্থীর মধ্যে অনুষ্ঠিত একটি নির্বাচনে মোট ভোটারের 64% ভোট প্রদান করে। তাহলে আমি জানি যে এই যে ভোট প্রদান করেছে মানে এটা কাস্টেড ভোট। তাহলে যদি 100 টোটাল ভোটার যদি 100 হয়, টিভি মানে টোটাল ভোটার, ঠিক আছে, তাহলে ভোট দিয়েছে কত, মানে সিভি কাস্টেড ভোট দিয়েছে কত, 100-র 64%, মানে 64 জন। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। এবার দেখতে পাচ্ছি প্রদত্ত ভোটের মধ্যে 4% ভোট অবৈধ। আমি বলেছি কি যে ভোটের অঙ্কে সবসময় নেগেটিভ দিককে সরিয়ে দেখে পজিটিভ দিক নিয়ে ভাববো। 4% ভোট যদি অবৈধ হয়, তাহলে বৈধ ভোট কত, বৈধ ভোট হচ্ছে 100 - 4%, মানে 96%। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে 64 ছিল আমার কাস্টেড ভোট, তাহলে এখান থেকে ভ্যালিড ভোট পেয়ে যাব। ইনভ্যালিড ভোট আমি বাদ দিয়ে দিয়েছি, আমি ভ্যালিড ভোট নিয়ে কথা বলছি, তাই তো। তাহলে বৈধ ভোট মানে হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভোট কত, 64-র 96%, তাহলে 64 × 96/100। ক্লিয়ার? বলে দেয় একদম ক্লিয়ার। তাহলে এটা হচ্ছে আমার ভ্যালিড ভোট। তাহলে এবার বলা হয়েছে যে একজন প্রার্থী 12,268 ভোট পান, যা মোট বৈধ ভোটের 64%। তাহলে এই যে ভ্যালিড ভোট এর 64%, এর 64% হচ্ছে কি না, যে প্রার্থী 12,268 ভোট পেয়েছে তার ভোট। তার মানে আলটিমেট এই 64 × 96 × 64/100 × 100, 64 ×
96 ইন্টু, আর একবার লিখছি তোমাদের বোঝার জন্য, বাই 100 ইন্টু 100। এটা আলটিমেট কার ভ্যালু না, এটা হচ্ছে একটা ইউনিট, যে ইউনিটটার ভ্যালু হচ্ছে 12,288। তাহলে আমার নির্ণয় করতে হবে মোট কতজন ভোটার তালিকাভুক্ত ছিলেন, মানে 100-র ভ্যালু, টোটাল ভোটারের ভ্যালু, মানে 100 ভ্যালু আমার নির্ণয় করতে হবে। তাহলে একের ভ্যালু কত হবে না 12,288, জাস্ট এই ভগ্নাংশটা ওদিকে গেলে উল্টে যাবে, ইন্টু 100 ইন্টু 100 বাই কত হলো না 64 ইন্টু 96 ইন্টু 64। হ্যাঁ কিনা বলে দেয়, একদম ঠিক। এটা হচ্ছে একের ভ্যালু, তাহলে এক্সের ভ্যালু কত ইন্টু 100, উপরে আরো গুণ হয়ে গেল। ক্লিয়ার বলে দেয়, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। এবার দেখো কাটাকুটি করতে হবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে আমি ডিজিটাল সাম ইউজ করতে পারি, কারণ এখানে 64 আছে, 64 মানে হচ্ছে নিচে কি হয়ে যাচ্ছে 1 হয়ে যাচ্ছে। 64 মানে 6 + 4 10, 10 মানে হচ্ছে 1 + 0 1। তাহলে এখানেও 1 পাচ্ছি, এখানেও 1 পাচ্ছি, শুধু এখানে হচ্ছে 96 এর মধ্যে 6 পাচ্ছি। তাহলে 6-এর জন্য আমার আপত্তি। তাহলে 96 যদি আমি কেটে দিই, কাটাকুটি করে ফেলি ওপরে, তাহলে আমি দেখবো আর এই অসুবিধাটা থাকবে না। 96 মানে হচ্ছে এখানে কত দিকে কাটাকুটি যাচ্ছে, 8 কে দিয়ে যাচ্ছে একদম। তাহলে 8 বার আমি 96, তাহলে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে 8 কে দিয়ে 8 কে 8, এখানে হচ্ছে তোমার 42, তাই তো? তাহলে 8 5-এ 8 × 120, 28। তাহলে হচ্ছে আমার এখানে যাচ্ছিল কি 28, হ্যাঁ যাচ্ছে 8 × 24, 8 × 6 = 48, 1536। তাহলে 12 দিয়েও পুরোপুরি যাচ্ছে, 12 × 1 = 12। এখানে হচ্ছে তোমার কত না তোমার হচ্ছে 33, মানে হচ্ছে 12 × 2 = 24, 12 × 8 = 96, হ্যাঁ কি না? তাহলে 128। ব্যাস, তাহলে আরেকবার কাটাকুটি যাচ্ছে, 64 2 দিয়ে পুরোপুরি যাচ্ছে, 2 × 4 = 8, 2 × 6 = 12, দুবার পুরোপুরি চলে গেল, তাই তো? তাহলে নিচে আলটিমেট ডিজিটাল সাম যদি লাগাই, আর যদি কাটাকুটি না করি, নিচে আলটিমেট দেখো 6 + 4 10, মানে এ হচ্ছে 1 দিয়ে এলো, আর বাকি ওপরে কি পড়ে আছে শুধু, এখানে 100 ডিজিটাল সাম হচ্ছে 1, এখানেও 100 ডিজিটাল সাম 1, আর এখানেও 100 ডিজিটাল সাম 1। তাহলে আলটিমেট এই পুরো গুণফলটা ডিজিটাল সাম হচ্ছে 1। তার মানে যেটা আনসার বেরোবে তার ডিজিটাল সাম কত বেরোবে, সরি 2 আছে এখানে একটা, তাহলে 2 × 1 মানে হচ্ছে 2। তাহলে ডিজিটাল সাম হবে 2, আমার যেটা আনসার হবে তার ডিজিটাল সাম হচ্ছে 2। তাহলে দেখো অপশন এই দেখতে পাচ্ছি 3 + 2 5, 5 + 5 10, 10 মানে হচ্ছে 1, এটা হবে না। 5 আর 2 7 আর 2 9, 3 আর 1 হচ্ছে 4, তাহলে 4 হচ্ছে, তাহলে এটাও হবে না। এখানে হচ্ছে দেখো 5 আর 2 7 আর 3 10 আর 1 11, 11 মানে হচ্ছে ডিজিটাল সাম কত 1 + 1 2, তাহলে এটা আনসার হতে পারে। এখানে হচ্ছে 2 আর 2 4 আর 5 আর 9 আর 1 10, 10 মানে হচ্ছে 1, তার মানে এটাও আনসার হতে পারে না। তখন অপশন ডিও কি হলো, ক্যান্সেল হলো, পুরো হলো কি অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার হলো, একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 44। সি মাইনাস বি এর সর্বনিম্ন ধনাত্মক মান নির্ণয় করো যাতে 7 অঙ্কের সংখ্যা 1738B97 সংখ্যাটি 12 দ্বারা বিভাজ্য হয়। আচ্ছা, 12 দিয়ে বিভাজ্য মানে সংখ্যাটা হচ্ছে 12-র ফ্যাক্টর, মানে 4 এবং 3 উভয় দিয়ে বিভাজ্য, বলো একদম ঠিক। আর 4-এর ডিভিজিবিলিটি রুল আমরা জানি যে কোনো একটা সংখ্যার লাস্ট দুটো ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটা 4 দিয়ে ভাগ যাবে। আর 3-এর ডিভিজিবিলিটি রুল আমরা জানি যে সংখ্যাগুলোর মধ্যে যে যে ডিজিটগুলো আছে তাদের সাম যদি 3 দিয়ে ভাগ যায়, তাহলে সংখ্যাটাও 3 দিয়ে ভাগ যাবে। তাহলে এই দুটো বেসিক রুল আমাকে কি করতে হবে, কাজে লাগাতে হবে, তাহলে আমি আনসারে পৌঁছে যাবো। তাহলে 1738B9C, তাহলে আমি যদি 4 দিয়ে ভাগছি, তার মানে যে 9C দিয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য হবে। তাহলে সি এর জায়গায় সর্বনিম্ন কি আমাকে সর্বনিম্ন বার করতে হবে, সি মাইনাস বি এর সর্বনিম্ন ভ্যালু, তাই তো? তাহলে সি মাইনাস বি এর সর্বনিম্ন ভ্যালু মানে সি এরও সর্বনিম্ন ভ্যালু পাবো, আর বি এরও সর্বনিম্ন ভ্যালু নির্ণয় করতে হবে, একদম ঠিক। তাহলে সি এর মান সব থেকে কম কি বসালে এই 9 এবং তারপরে যে সংখ্যাটা বসবে সেটা নিয়ে যে সংখ্যাটা হবে সেটা 4 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। তোমরা 9 সি যে তাহলে 0 বসিয়ে দিই, 90 4 দিয়ে ভাগ যায়, ওরা 4 দিয়ে ভাগ যায় না, তাহলে সি এর জায়গায় কিন্তু 0 হতে পারে না। 91 বিজোড় সংখ্যা, তাহলে 4 দিয়ে ভাগ যাবে না। 92 কি ভাগ যাবে 4 দিয়ে, একদম ঠিক। 4 × 2 = 8, 4 × 3 = 23, 4 × 92, তাহলে সি এর জায়গায় আমি দেখতে পাচ্ছি 2 হতে পারে। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম, গল্প শেষ। তাহলে সি এর ভ্যালু যখন পেয়ে গেলাম 2, তাহলে এবার শুধু বি পড়ে আছে। তাহলে সি এর ভ্যালু পেয়ে গেলাম আমি কত 2। ওকে, তাহলে বি এর জায়গায় কি বসাতে পারি, দেখো 1 আর সাথে 8, 3 দিয়ে 3-এর ডিভিজিবিলিটি চেক করছি। 1 আর সাথে 8, 8 আর 8 16 আর 3 19, 19 আর এখানে হচ্ছে 2 21, 21 আর 9 হচ্ছে কত 30, হ্যাঁ কি না, বলো একদম ঠিক। তাহলে 30-এর সঙ্গে আর কি যোগ করলে, 30-এর সঙ্গে আর কি যোগ করলে আমি বলবো এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যায়। তাহলে 30 তো আলটিমেট দেখতে 3 দিয়ে ভাগ যায়, তাহলে এখানে যদি 0 থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই। তাহলে বি এর জায়গায় যদি 0 থাকতো তাহলে আমার 30ই হতো, এবং 30 দিয়ে
30কে 3 দিয়ে ভাগ চলে যেত, তার মানে এই পুরো সংখ্যাটাও আলটিমেট শূন্য বসালেও এই পুরো সংখ্যাটা 3 দিয়ে ভাগ যেত, তার মানে বি এর সর্বনিম্ন মান এখানে শূন্য হতে পারে। তাহলে 2 - 0 আমি কি দেখতে পারি, 2 বলতে পারি। তাহলে অপশন ডি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ক্লিয়ার হয়েছে? হয়েছে তো? বলো একদম ঠিক। চলে যাই পরের প্রশ্নে। মান নির্ণয় করো। 22.4 মাথায় একটা ছোট্ট দাঁড়িয়ে আছে, এটাকে কি বলে? এটাকে বলে পৌনঃপুনিক বা বার। ঠিক আছে, তাহলে পৌনঃপুনিক মানে হচ্ছে এই সংখ্যাটা আবার রিপিট হচ্ছে, মানে 22.4444 চলতেই থাকছে। তাহলে এই রিপিটটাকে একটা জায়গায় সীমাবদ্ধ করার জন্য আমরা কি করি, এই বারবার 4 না লিখে যেটা রিপিট হচ্ছে তার মাথায় একটা ফুল স্টপ, একটা ছোট্ট ফুল স্টপ আর একটা ছোট্ট দাড়ি দিয়ে দিই। এটাকে আমরা বাংলা ভাষায় পৌনঃপুনিক বা আবৃত দশমিক বা ইংলিশে আমরা রেকারিং বলে থাকি। হ্যাঁ কি না? ওটা একদম ঠিক। এবার এই ধরনের প্রশ্নের সমাধান করার জন্য আমার দুটো জিনিস মাথায় রাখতে হবে। আমরা বাচ্চাবেলায় কি করতাম, এই 22.44 দুবার লিখতাম। এখানে হাইয়েস্ট দেখতে পাচ্ছি 3টে সংখ্যা আছে, তাহলে আমি কি করতাম না 4বার লিখতাম, 22.4444 এরকম লিখতাম। এর তলায় 11.567, তাহলে আবার 6-7 হবে, 7টি রিপিট হচ্ছে, তাহলে আবার 6, তারপর আবার একটা 7, এরকম হয় লিখতাম, তাই তো? কিন্তু এখন আর এসব করবো না, এখন ওটা বড় হয়ে গেছে, আমরা সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি, আমরা একটু অ্যাডভান্স মুডে অঙ্ক করবো। তাহলে অ্যাডভান্স মুড মানে কি হয়, কি করবো, কিভাবে কি করবো? তাহলে দেখতে হবে আমাকে দুটো জিনিস। আমি দেখব যে আমার যেটা আনসার হবে সেটার মাথায় আলটিমেট পৌনঃপুনিক কতগুলো সংখ্যার ওপর থাকবে সেটা বিচার করতে হবে। বিচার করবো কি করে? একটা জিনিস দিয়ে, এখানে যে 3টে দেখতে পাচ্ছি নাম্বার আছে, এই 3টে নাম্বারের মধ্যে পৌনঃপুনিক দশমিকের পরে সব থেকে বেশি কতগুলোর ঘরে আছে বা কতগুলো সংখ্যার মাথায় আছে। বলে তার সব থেকে বেশি দেখতে পাচ্ছি দুটো সংখ্যার মাথায় আছে, এখানে 67-এর মাথায় সব থেকে বেশি। তাহলে যেটা আনসার হবে সেটাও দেখবো দশমিকের পরে সব থেকে বেশি দুটো সংখ্যার উপরেই আমার পৌনঃপুনিক বা আবৃত দশমিক থাকবে। বলে তো একদম ঠিক। তাহলে আলটিমেট দেখো এখানে দুটোর উপরে আবৃত দশমিক দেখতে পাচ্ছি, 3-2 এখানেও আছে, আর দেখতে পাচ্ছি কোথায় আছে, আর ডিতেও আছে, এখানে দেখো 1-2-র ওপর। তাহলে দুটোর ওপর এখানেও আছে, দুটোর ওপর এখানেও আছে, তাহলে কোনটা আনসার হবে? এখানে 3টের ওপর আছে, এটা আনসার হতে পারে না। এখানে একটার ওপর আছে, এটা আনসার হতে পারে না। তাহলে এবার দেখতে হবে যে দশমিকের পরে এই 3টে সংখ্যার মধ্যে দশমিকের পরে কতগুলো সংখ্যার মাথায় পৌনঃপুনিক নেই। দেখতে পাচ্ছি প্রথমে একটার দশমিকের পরে কোনো সংখ্যা নেই যে আমাদের পৌনঃপুনিক নেই, একটাই সংখ্যা যে আমাদের পৌনঃপুনিক আছে। এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটা সংখ্যা যার মাথায় পৌনঃপুনিক নেই, আর এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর একটা সংখ্যা আছে যার মাথায় পৌনঃপুনিক নেই। তাহলে আমার আনসার সেটাই হবে যেখানে দেখবো দশমিকের পরে একটা সংখ্যা যার মাথায় পৌনঃপুনিক নেই, আর দশমিকের পর একটা সংখ্যা যার মাথায় পৌনঃপুনিক নেই সেটা একমাত্র অপশন ডিতে দেখতে পাচ্ছি, 4-এর মাথায় পৌনঃপুনিক নেই। তার মানে এটাই হবে কারেক্ট আনসার। কোনো অঙ্ক করার দরকার নেই, কোনো অঙ্ক করার দরকারই নেই। ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 46, নিচের কোন সংখ্যা সেটের জোড়াগুলি ঠিক একই সংখ্যা সমষ্টিকে প্রকাশ করে? ঠিক আছে, তাহলে কিছু ধরনের সেট বলা যায়, সেট আপ নাম্বারস বলা হয়েছে যে দুটো সেট আপ নাম্বারের গল্প বলা হয়েছে, তারা আলটিমেট একই সংখ্যাকে ডিনোট করছে। ঠিক আছে, দুটো সেটের মধ্যেই একই সংখ্যা বিরাজ করছে। তাহলে এরকম সংখ্যা সেট দুটো কি কি? ঠিক আছে, প্রথম অপশন দেখো বলেছে, খুব ভালো করে বুঝবে, যে ইভেন ন্যাচারাল নাম্বার, ইভেন ন্যাচারাল নাম্বারস অ্যান্ড পজিটিভ মাল্টিপলস অফ 2। আলটিমেট এদের মানে বোঝো। দেখো ইভেন ন্যাচারাল নাম্বার আমরা কাদের বলে? আমরা সবাই জানি যে ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু করে, ঠিক আছে, 1 থেকে শুরু করে 2, 3, 4, 5 এরকম যতগুলো সংখ্যা হয়, ইন সংখ্যা থাকতে পারে, কিন্তু এদের প্রত্যেককে আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার। এটা আমরা কি বলবো? ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, বা যেটা বলা হয় স্বাভাবিক সংখ্যা। বলে একদম ঠিক। তাহলে 1 থেকে শুরু করে পরপর যে সমস্ত সংখ্যা থাকে সাধারণত বাস্তবে ইউজ করা হয়, সেই সমস্ত সংখ্যার সেটকে আমি বলতে পারি সেট অফ ন্যাচারাল নাম্বার। বলে একদম ঠিক। এবার বলবো যে ইভেন ন্যাচারাল নাম্বার। তাহলে ইভেন মানে হচ্ছে কি না, এই সেটের মধ্যে থেকে সেই সংখ্যাগুলো কি নেবো যেগুলো 2 দিয়ে পুরোপুরি ভাগ যায়, 2, 4, 6, 8, 10। তাহলে এই সংখ্যাগুলো হচ্ছে ইভেন ন্যাচারাল নাম্বার। বলে একদম ঠিক। আর পজিটিভ মাল্টিপল অফ 2, তাহলে পজিটিভ মাল্টিপল অফ 2 মানে 2 এর গুণিতক, যেগুলো পজিটিভ সংখ্যা, নেগেটিভ সংখ্যা নয়, ঋণাত্মক সংখ্যা নয়, ধনাত্মক সংখ্যা। তাহলে 2 এর গুণিতক মানে 2 এর নামটা আমরা সবাই জানি, 4, 6, 8, 10 সেইগুলোই। তাহলে আলটিমেট এখানে এই দুটো সেটই দেখো একই রকম দেখতে না?
তাই দুটো সেটের মধ্যে একই সংখ্যা বিরাজ করছে, বলে দেয় একদম ঠিক। তার মানে এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার? বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে বোঝা গেল যে কেন অপশানে আমাদের আনসার হচ্ছে। তাহলে বাকি তিনটা অপশান নিয়ে একটু আলোচনা করে নিই। দ্য হোল নাম্বারস অ্যান্ড নেগেটিভ ইন্টিজার্স, এটা কেন আনসার হবে না? দুটো সেট কি এক নয়? একদমই এক নয়, কারণ হোল নাম্বার হচ্ছে কোন সেটটিকে বলা হয়, কোন নাম্বার সেটটিকে হোল নাম্বারের সেট বলা হয়? যে নাম্বার সেটের মধ্যে আমি দেখবো যে ন্যাচারাল নাম্বারের সঙ্গে জিরো ইনক্লুড হয়েছে, মানে জিরো থেকে শুরু করে যদি বাকি সমস্ত ন্যাচারাল নাম্বারগুলোকে একটা সেটের মধ্যে ইনক্লুড করা হয়, তাহলে সেই সেট অফ নাম্বারকে আমরা বলে থাকি হোল নাম্বারের সেট। ক্লিয়ার? বলে একদম ঠিক। আর নেগেটিভ ইন্টিজার কোনগুলো? না, জিরোর আগে যারা আছে, মানে -1, -2, -3, এই যে নাম্বারগুলো, এই নাম্বারগুলোকে আমরা বলে থাকি নেগেটিভ ইন্টিজার। তাহলে এটা তো কখনোই এক নয়। এই দুটো কি এক সেটকে প্রকাশ করছে? কখনোই নয়। তাহলে এটা আনসার হতে পারে না। সিমিলারলি তার পরের গল্প কি বলা হয়েছে? না, পরের গল্প বলা হয়েছে দাদা যে প্রাইম নাম্বারস অ্যান্ড কম্পোজিট নাম্বারস। অবশ্যই তোমরা জানো যে প্রাইম নাম্বার আর কম্পোজিট নাম্বার তো এক নয়। প্রাইম নাম্বার কোনগুলো? না, যে নাম্বারগুলোর কেবলমাত্র এক এবং সেই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। ফার্স্ট প্রাইম নাম্বাররা কি জানি? 2, 3, তারপর হচ্ছে 5, তারপর 7, তারপর 11। এই নাম্বারগুলোকে খালি এই নাম্বার এবং এক ছাড়া অন্য কোনো নাম্বার ভাগ করতে পারে না। তাই এরা হচ্ছে কি প্রাইম নাম্বার। আর কম্পোজিট নাম্বার ঠিক উল্টো। কম্পোজিট নাম্বার কোনগুলো? না, যেগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায়। যেমন আমি বলবো 4 হচ্ছে 2 দিয়েও ভাগ যাচ্ছে, 1 দিয়েও ভাগ যাচ্ছে, 4 দিয়েও ভাগ যাচ্ছে। ঠিক আছে, 9 বলতে পারি, ঠিক আছে, 6 বলতে পারি, ঠিক আছে, 8 বলতে পারি। এরা সবাই হচ্ছে কম্পোজিট নাম্বার। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এটাও আনসার হতে পারে না যে প্রাইম নাম্বার কম্পোজিট নাম্বার তো অ্যাকসেপ্ট নয়। র্যাশনাল নাম্বারস অ্যান্ড ইন্টিজার্স। ইন্টিজার্স হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে, মানে ন্যাচারাল নাম্বার, হোল নাম্বার প্লাস যদি তার সঙ্গে নেগেটিভ নাম্বারগুলো অ্যাড হয়ে যায়, তাহলে সেই সেটটাকে ইন্টিজার বলা হয়। যেমন আমি বললাম 0, 1, 2, 3 এরকম চলছে, এটা এই সেটটা হচ্ছে কি হোল নাম্বার। জিরোর আগে যদি -1, -2, -3 এগুলোকে অ্যাড করে দিই, তখন যে সেটটা তৈরি হয় তখন সেই সেটটা হয়ে যায় ইন্টিজারের সেট। কিন্তু এখানে কোনো ফ্র্যাকশন থাকে না, ঠিক আছে। কিন্তু র্যাশনাল নাম্বার এরা তো অবশ্যই র্যাশনাল নাম্বার। র্যাশনাল নাম্বার মানে কি? না, যে নাম্বারকে পি বাই কিউ আকারে লেখা যায়, যেখানে কিউ কখনো জিরো হবে না, কিউ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে। তাহলে এই ধরনের নাম্বারগুলো হচ্ছে র্যাশনাল নাম্বার। তাহলে সেই নাম্বারগুলোর মধ্যে অবশ্যই ইন্টিজার্সরা র্যাশনাল নাম্বার, কিন্তু এদের মধ্যে ভগ্নাংশও থাকে। যেমন বললাম 2/3 বা 7/9 বা 11/8। তাহলে এই যে ধরনের সংখ্যাগুলো, এগুলোকে তো পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে, কিন্তু এরা র্যাশনাল নাম্বার তো বটে, কিন্তু ইন্টিজার কখনোই নয়, কারণ ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যার অবশ্যই হতে হবে, কিন্তু সেখানে কোনো ফ্র্যাকশন থাকা চলবে না, ঠিক আছে। তো র্যাশনাল নাম্বার ফ্র্যাকশনকে ডিনোট করে প্লাস ইন্টিজারকেও ডিনোট করে, কিন্তু দুটো সেট কিন্তু এক হতে পারে না। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাই অপশন ডিও আনসার হতে পারে না। তাহলে অপশন ডি, অপশন সি, অপশন বি কেন হলো না সেটা তোমাদের বুঝিয়ে দিলাম। চলে যাই পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47। কি বলা হয়েছে? এ হচ্ছে এর ভ্যালু বলা হয়েছে একটা 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7, বি হচ্ছে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার। খুব ভালো কথা। হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু? তাহলে এদের মধ্যে ট্রু কি? দেখতে পাচ্ছি প্রথমে এলসিএম বলা হয়েছে, এ আর বি এলসিএম নির্ণয় করা হয়েছে। জিসিডি মানে হচ্ছে আমরা জানি এইচসিএফ, ঠিক আছে। আর এলসিএম আর জিসিডির প্রোডাক্ট বলা হয়েছে তাদের যোগফলের সঙ্গে সমান। আর এলসিএম অফ এ অ্যান্ড বি ইজ ইকুয়াল টু জিসিডি অফ এ অ্যান্ড বি, ঠিক আছে, মানে এলসিএম এবং এইচসিএফ দুটোই সমান। তাহলে এই চারটের মধ্যে কোনটা আনসার হতে পারে? দেখো আমি দেখেই বলতে পারছি, যেখানে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারের এলসিএম এবং এইচসিএফ এর প্রোডাক্ট কখনো নাম্বার দুটো যোগফলের সঙ্গে সমান হয় না, এটা গুণফলের সঙ্গে সমান হয়, ঠিক আছে। তাহলে যোগের জায়গায় যদি গুণ থাকতো তাহলে আমি আনসার বলতে পারতাম দেখেই, কিন্তু এটা এখানে হবে না, কারণ এখানে গুণের জায়গায় যোগ চিহ্ন দেওয়া আছে। তাহলে আমি দেখেই বলতে পারলাম যেটা আনসার হতে পারে না, ঠিক আছে। এবার দেখতে পাচ্ছি যে এ আর বি দুটো সংখ্যা বলা হয়েছে, এবং যেখানে দেখতে পাচ্ছি যে কমন ফ্যাক্টরস লুকিয়ে আছে, তাই এদের কখনোই এলসিএম আর জিসিডি বা এইচসিএফ ইকুয়াল হতে পারে না। তাই অপশন ডি এখানে কি হয়ে গেল? ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে আলটিমেট সি আর ডি আমার এখানে ক্যান্সেল আউট হয়ে গেল। এ আর বি নিয়ে আমার কথা ভাবতে হবে, মানে আমাকে এলসিএম আগে নির্ণয় করে নিই, পরের কথা পরে ভাববো। তাহলে এলসিএম দেখতে পাচ্ছি, এলসিএম আমি কি করে বলবো? তাহলে দেখতে পাচ্ছি এখানে এর ভ্যালু কি বলা হয়েছে? না 2 কিউব ইন্টু 3 স্কোয়ার ইন্টু 7। বি এর ভ্যালু কি বলা হয়েছে? 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5
স্কোয়ার। তার মানে আলটিমেট এদের প্রাইম ফ্যাক্টরাইজেশন করা আছে, তাই তো? মৌলিক সংখ্যা গুণফল আকারে লেখা হয়েছে। তাহলে প্রাইম ফ্যাক্টরাইজেশন যখন করেই দেওয়া হয়েছে, তাহলে এদের এলসিএম নির্ণয় করতে আমার কোনো সমস্যা নেই। এলসিএম অফ এ অ্যান্ড বি কি বলবো না, এদের মধ্যে প্রাইম নাম্বার কি কি আছে লিখে নাও। 2 আছে, 3 আছে, 5 আছে আর 7 আছে, হ্যাঁ কি না? আমি কি করব না, যে প্রাইম নাম্বারগুলো কমন আছে তাদের সর্বোচ্চ পাওয়ার নেবো। তাহলে দেখো 2 এর সর্বোচ্চ পাওয়ার এখানে দেখতে পাচ্ছি, এখানে পরেরটা 2 এর স্কোয়ার ছিল, ভেরি সরি। 2 এর সর্বোচ্চ পাওয়ার কি দেখতে পাচ্ছি? 3 দেখতে পাচ্ছি, তাহলে 3 লিখে দাও। 3 এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 2, তাহলে 3 এর স্কোয়ার লিখে দাও। 5 এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি 2, 7 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 1, ব্যাস এলসিএম নির্ণয় হয়ে গেল। তাহলে এটাই কি দেখতে পাচ্ছি আমি এখানে অপশন এ তে, 2 এর কিউব, 3 এর স্কোয়ার, 5 এর স্কোয়ার, 7, একদম। তার মানে অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। ক্লিয়ার? একদম ঠিক। কোশ্চেন নাম্বার 48, 3টে ভিন্ন রাস্তার মোড়ে ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 48 সেকেন্ড, 72 সেকেন্ড এবং 108 সেকেন্ড অন্তর পরিবর্তিত হয়। খুব ভালো কথা। যদি সকাল 8:20 তিনটি একসাথে পরিবর্তিত হয়, তাহলে পরবর্তী কখন আবার তারা একসঙ্গে পরিবর্তিত হবে? খুব ভালো কথা। তাহলে আমরা জানি যে এই ধরনের প্রশ্নে যদি এই গল্পটা না থাকতো, তাহলে এই প্রথম লাইনটা থেকে আমি বলতে পারি যে এই যে আলোগুলো বা এই ট্রাফিক লাইটগুলো কত সময় অন্তর অন্তর একসঙ্গে জ্বলে, কত সময় অন্তর অন্তর একসঙ্গে পরিবর্তিত হবে, একসঙ্গে জ্বলে। তাহলে আলটিমেট নির্ণয় করার ফর্মুলা হচ্ছে কি না, এই সময়গুলোর এলসিএম, হ্যাঁ কি না? তাহলে আমাকে জাস্ট এই সময়গুলোর এলসিএম নির্ণয় করতে হবে। তাহলে এলসিএম অফ 48, 72 আর 108। এলসিএম নির্ণয় করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন করা। তাহলে দেখো 48কে আমরা কি লিখতে পারি? 48কে আমরা লিখতে পারি 16 3 48, তাহলে 16কে লিখতে পারি 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। 72কে আমরা কি লিখতে পারি? এটা 8 ইন্টু 9 মানে 2 কিউব ইন্টু 3 স্কোয়ার। আচ্ছা 108কে আমরা কি লিখতে পারি? 108কে আমরা লিখতে পারি 36 3 108, ঠিক আছে? 2 টু দি পাওয়ার 36 মানে 3 লুকিয়ে আছে, তাহলে 36 নেবো না। আমি কি নিতে পারি? এখানে নিতে পারি আমি 9 12 108, 9-এর মধ্যে 3 স্কোয়ার আছে, 12-এর মধ্যে কি দেখতে পাচ্ছি? আচ্ছা তার মানে আমি বলতে পারি 2 স্কোয়ার মানে 4, 2 স্কোয়ার 4 আর 4 বাদ দিলে 27 মানে 3-এর কিউব, হ্যাঁ কি না? বলতে পারি একদম ঠিক। তাহলে এবারে দেখো খুব সহজে আমি এলসিএম নির্ণয় করতে পারবো। কি করে না, 2 আর 3 এখানে লুকিয়ে আছে, তাহলে 2 এর সর্বোচ্চ পাওয়ার কি নেবো? 2 এর সর্বোচ্চ পাওয়ার হচ্ছে 4 আর 3 এর সর্বোচ্চ পাওয়ার কি দেখতে পাচ্ছি? 3, 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 কিউব, এটাই হয়ে গেল এলসিএম। তাহলে এত সময় অন্তর অন্তর এটা একসঙ্গে বাজছে, তাহলে এটা হচ্ছে সেকেন্ডে বেরোলো, সেকেন্ডে। তাহলে এটাকে আমি কি করতে পারি? ঘন্টা আমি ট্রান্সফার করতে পারি একদম। তাহলে 2 4 আর 3 কিউব সেকেন্ডকে আমি ঘন্টা ট্রান্সফার করতে দরকার নেই, কারণ আমি দেখতে পাচ্ছি যে আমার আনসার যেগুলো আছে সেটা হচ্ছে 8:20 সঙ্গে কিছু মিনিট যোগ হয়ে, কিছু মিনিট কিছু সেকেন্ড যোগ হয়ে আনসার হয়েছে। 1 ঘন্টার চেঞ্জ হচ্ছে না, তাহলে অবশ্যই 2 ইন্টু 3 কিউবের মধ্যে কি থাকবে না, 1 ঘন্টার বেশি ভ্যালু হবে না, 1 ঘন্টার থেকে কমই হবে। তাহলে আমি সেকেন্ড থেকে আমি জাস্ট মিনিটে কনভার্ট করবো, মানে 60 দিয়ে ভাগ করবো। 2 টু দি পাওয়ার 4-কে 2 টু দি পাওয়ার 4 আর 3-এর কিউবকে যদি 60 দিয়ে ভাগ করি, তাহলে দেখতে পাচ্ছি 60-এর মধ্যে কি লুকিয়ে আছে? 60-এর মধ্যে লুকিয়ে আছে দেখছি 5 ইন্টু 12, 5 ইন্টু 12 মানে 2 স্কোয়ার ইন্টু 3 ইন্টু 5, হ্যাঁ কি জানো? একদম ঠিক। 2 স্কোয়ার 2 টু দি পাওয়ার 4 ক্যান্সেল আউট হয়ে পড়ে রইলো উপরে 2 স্কোয়ার, আর 3 আর 3-এর কিউব ক্যান্সেল আউট হলে পড়ে রইলো কি 3 স্কোয়ার, ওকে। আর নিচে আছে 5, তা 2 স্কোয়ার 4, 4 9 36/5, তাহলে 36/5 মানে হচ্ছে 7×1 মিনিট, হ্যাঁ কি না? আর 1/5 মিনিট মানে হচ্ছে 7 মিনিট, 1/5 ইন্টু 60 করলে হচ্ছে কত? 12 সেকেন্ড। তাহলে 7 মিনিট 12 সেকেন্ড অন্তর অন্তর ট্রাফিক লাইটগুলো একসঙ্গে বাজছে। 7 মিনিট 12 সেকেন্ড যদি 8:20 সঙ্গে যোগ করি, তাহলে 8:27 মিনিট 12 সেকেন্ড পর তারা একসঙ্গে আবার পরিবর্তিত হবে, এবং সেটা আছে কোথায় না, অপশন এতে। বলো ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনাকুতি। কোশ্চেন নাম্বার 49, আচ্ছা করণীয় নিরসন দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছি √7 + 4√3/7 - 4√3। করণীয় নিরসন করার জন্য আমায় কি করতে হয় না, নিচে থেকে রুটকে আমায় অমিট করতে হয়। আর নিচে মানে হর থেকে যদি আমাকে রুটকে অমিট করতে হয়, তাহলে এই ধরনের প্রশ্নে আমাকে যেটা করতে হয় সেটা হচ্ছে যে ওপরের যে সাইনটা আছে, ওপরের যে সাইনটা আছে সেই সাইন দিয়েই খালি নিচেকে গুণ করতে হবে। এর মানে হচ্ছে 7 + 4√3 আমি ওপরে দেখতে পাচ্ছি,
নিচে আমি 7-4√3-কে 7+4√3 দিয়ে গুণ করব। তাহলে নিচে যদি করি তাহলে ওপরেও করতে হবে 7+4√3 দিয়ে গুণ, নাহলে তো ভগ্নাংশের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। তাহলে 7+4√3 অলরেডি ওপরে আছে, তাহলে একে যদি 7+4√3 দিয়ে গুণ করি তাহলে একই সংখ্যা দুবার গুণ মানে আমি মাথায় হোল স্কোয়ার দিয়ে দিতে পারি, ব্যাস গল্প শেষ। তাহলে এবার আমাকে বলো নিচে আমি কি দেখতে পাচ্ছি, হরে আমি কি দেখতে পাচ্ছি যে 7 যদি এ হয় 4√3 বি হয় তাহলে a-b ইন্টু a+b, তাহলে নিচে a² - b² লিখতে পারি, বলো একদম ঠিক। তাহলে উপরে 7+4√3 এর হোল স্কোয়ার রইল, আর নিচে কি হলো 7-4√3 আর 7+4√3 হয়ে গেল 7-এর স্কোয়ার a² - b², তাহলে 4√3 হোল স্কোয়ার, বলো একদম ঠিক। তাহলে দেখো 7-এর স্কোয়ার হচ্ছে 49, 4√3 হোল স্কোয়ার 4-এর স্কোয়ার 16, 3-√3 হোল স্কোয়ার 3, মানে 16-3-48, তাহলে আলটিমেট হয়ে গেল 49 - 48, তার ভ্যালু হচ্ছে কত 1, তাহলে আলটিমেট হরে হয়ে গেল আমার 1। তাহলে হরে যদি 1 হয়ে যায় তাহলে তো কোনো সমস্যাই রইল না, হরে যদি আমার 1 হয়ে যায় তাহলে আর কোনো সমস্যাই রইল না, তাহলে হরে আমার কিছু লেখারই দরকার নেই। এবার বলো বর্গমূল করলে 7+4√3 হোল স্কোয়ারে বর্গমূল করলে 7+4√3 হবে, আর 1 মানে তো তার বর্গমূল তো একই, তাহলে 7+4√3 হয়ে গেল কারেক্ট আনসার। এবার দেখতে পাচ্ছি জল জল করছে অপশন বিতে, বল একদম ঠিক, কোনো অসুবিধা নেই। কোশ্চেন নাম্বার 49, যদি 9 সমান 10b হয় অ্যান্ড 12b সমান 13c হয় তবে a:c অনুপাত নির্ণয় করো। তার মানে দেখতে পাচ্ছি প্রথম গল্পটা থেকে আমি এক লাইন এক কথায় বলতে পারি যে 9 সমান 10b মানে হচ্ছে a:b = কত হলো, b এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে a এর ভ্যালু, a এর কোএফিসিয়েন্ট হয়ে যাবে b এর ভ্যালু, তোমার 10:9, ক্লিয়ার। সিমিলারলি b:c কত হবে, দাদা b:c কত হবে, দাদা b হয়ে যাবে c এর কোএফিসিয়েন্ট মানে 13, আর c হয়ে যাবে b এর কোএফিসিয়েন্ট মানে 12, বোঝা গেছে। এবার যখন এই দুটো ইকুয়েশনকে ক্লাব করব আমি দেখতে পাচ্ছি দুটো ইকুয়েশনই b কমন টার্ম, তাহলে b কে আমাকে ইকুয়াল করতে হবে। তাহলে b কে ইকুয়াল করার জন্য এখানে b কে 13 দিয়ে গুণ আর এখানে b কে 9 দিয়ে গুণ, ক্লিয়ার, বলে দাও একদম ঠিক। তাহলে এখানে যদি 13 দিয়ে গুণ হয় তাহলে আমাকে a কেও 13 দিয়ে গুণ করতে হবে, আর এখানে সি কেও আমার 9 দিয়ে গুণ করতে হবে। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না, বলে একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে বি এবার কি হয়ে গেল, অমিট হয়ে গেল, 9 ইন্টু দ্বারা 9 ইকুয়াল হয়ে গেছে। তাহলে a:c কি বলবো না 13:10, 13:10:12:9, কাটাকুটি হচ্ছে 2 দিয়ে 2 6 12, 2 5 10, তাহলে a:c হয়ে গেল এক লাইনে 5 13 65, আর এখানে 6 9 54, কোথায় আছে বাবা, অপশন ডি। ক্লিয়ার কি ক্লিয়ার না, এর থেকে ভালো ক্লিয়ার হতেই পারে না। কোশ্চেন নাম্বার 50, রবির বয়স শ্যামের বয়সের 3/5 অংশ। ঠিক আছে, দেখো এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা হচ্ছে বয়স সংক্রান্ত অঙ্কের একদম পারফেক্ট প্রশ্ন। যারা রেলওয়ের এক্সামের জন্য, রেলওয়ে গ্রুপ ডি এক্সামের জন্য আমার ক্লাসগুলো দেখছিলে, তারা এজের উপর আমি একটি ক্লাস দিয়েছিলাম, একটা সম্পূর্ণ বয়স সংক্রান্ত প্রশ্নগুলোকে নিয়ে আমি একটি ক্লাস করিয়েছিলাম। যারা সেই ক্লাসটা করেছে তারা জীবনেও এই ধরনের প্রশ্নে কখনো ভুল করবে না। ওকে, তাহলে দেখো প্রশ্নে কি বলা হয়েছে, খুব ভালো করে পড়বে। বলা হয়েছে রবির বয়স শ্যামের বয়সে 3/5 অংশ। এই লাইনটা থেকে আমি বলতে পারি যে আলটিমেট এই যে ভগ্নাংশটা 3/5, এই 3/5-এর 5 প্রকাশ করছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে তার বয়স, শ্যামের সঙ্গে তুলনা করা হচ্ছে, তাহলে 5 হচ্ছে শ্যামের বয়স, আর 4 কে তুলনা করা হচ্ছে রবিকে, তাহলে 3 হয়ে যাবে রবির বয়স, ক্লিয়ার। তার মানে এখানে পরিষ্কার বলতে গেলে যে রবি আর শ্যামের বয়সের অনুপাত বলা হয়েছে 3:5, এতে কোনো আপত্তি, বলবে কোনো আপত্তি নেই, ঠিক আছে। এবার আমি এখানে বয়স সংক্রান্ত অঙ্কে মেন কনসেপ্ট কি বলেছি, দুজন মানুষের গল্প যখনই বলা হয়েছে তাহলে এই দুজনের মানুষের বয়সের মধ্যে ডিফারেন্স কখনো চেঞ্জ হবে না, ডিফারেন্স সবসময় সেম থাকবে, হ্যাঁ কি না, বলো দাদা একদম ঠিক। এবার দেখো যে এক্স বছর পরে রবি ও শ্যামের বয়স অনুপাত 5:7 হয়, তাহলে এখানে 5:7 দেখতে পাচ্ছি। তাহলে দেখো 3 আর 5-এর মধ্যে ডিফারেন্স কত, 2, আর 5 আর 7-এর মধ্যে ডিফারেন্স 2, তার মানে ডিফারেন্স করে সেমই রেখেছে, একই না। তাহলে 3 ইউনিট থেকে রবির বয়স হয়েছে 5 ইউনিট, 3 ইউনিট থেকে রবির বয়স হয়েছে 5 ইউনিট, মানে 2 ইউনিটের ইনক্রিজ ঘটেছে। তাহলে এই 2 ইউনিটের ভ্যালুই আমাকে নির্ণয় করতে হবে, এই 2 ইউনিটের ভ্যালুই আমাকে নির্ণয় করতে হবে, যেটা হয়ে যাবে এক্স এর ভ্যালু, ক্লিয়ার, বলে দেয় একদম ক্লিয়ার। তো আমি দেখতে পাচ্ছি যে প্রথমে এদের বয়সের সমষ্টি 32 হয়, প্রথমে মানে বর্তমানে, হ্যাঁ কি না। তাহলে 3:5-এর
3 আর 5 এর যোগফল হচ্ছে 8, আর 8 এর ভ্যালুই বলা হয়েছে 32। বলবে ক্লিয়ার কি ক্লিয়ার না। তাহলে 8 এর ভ্যালু যদি 32 হয় তাহলে 1 এর ভ্যালু কত, মানে 4 গুণ। তাহলে 1 এর ভ্যালু যদি 4 হয়, মানে 1 ইউনিটের ভ্যালু যদি 4 বছর হয়, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে দাদা? 4 ইন্টু 2 8 বছর। 4 ইন্টু 2 8 বছর। বলবে দাদা একদম ঠিক, এতে কোনো আপত্তি নেই। এবং এটাই হয়ে যাবে আমার কারেক্ট আনসার, যে 8 বছর পরে এদের বয়সের অনুপাত 5:7 হবে। এই অ্যাপ্রোচ যে একবার মাথায় ঢুকিয়ে নেবে, তার জীবনেও এই ধরনের প্রশ্নে কখনো ভুল হবে না। ওকে, কোশ্চেন নাম্বার 51। বি একটি কাজ 12 দিনে শেষ করতে পারে, কিন্তু এর সাহায্যে তারা একসাথে 4 দিনে কাজটি সম্পন্ন করে। এর মানে হচ্ছে যে এ এবং বি একত্রে যে কাজটা 4 দিনে করে, বি সেই কাজটা একা 12 দিনে করে। তাহলে এ একা কত দিনে করবে? এখানে এফিসিয়েন্সি দিয়ে কাজ করবো না, আমি জানি ডাইরেক্ট এখানে ফর্মুলা আছে। ডাইরেক্ট ফর্মুলা যে মাথায় রাখবে তার এই ধরনের প্রশ্নে কোনো সমস্যা হবে না। ডাইরেক্ট ফর্মুলা কি বলে না, এ আর বি একত্রে যদি একটি কাজ এক্স দিনে করে এবং বি একা সেই কাজটা যদি ওয়াই দিনে করে, তাহলে সবসময় এ একা কাজটি করতে সময় নেবে কত না এক্স ওয়াই বাই ওয়াই মাইনাস এক্স। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে এখানে এক্স এর ভ্যালু কত 4, ওয়াই এর ভ্যালু কত 12, তাহলে 4 ইন্টু 12 বাই 12 মাইনাস 4, দ্যাট ইজ 8। তাহলে 4 2 8 2 6 12। তাহলে এ একা কাজটি 6 দিনে শেষ করবে। বলো বোঝা যাচ্ছে? একদম বোঝা যাচ্ছে, কোনো আপত্তি নেই। দেখো কোশ্চেন নাম্বার 52 কি বলা হয়েছে না, 800 মিটার দৌড়ে অলকা এবং মীরার গতির অনুপাত বলা হয়েছে 4:7। তাহলে এটা 800 মিটারের দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে দুজন অংশগ্রহণ করছে, কে কে না অলকা আর মীরা। তাহলে এদের স্পিড রেশিও বলা হয়েছে কত 4:7। যখনই দেখবো দৌড় প্রতিযোগিতা হচ্ছে, তার মানে এখানে মনে রাখবো টাইম কনস্ট্যান্ট। প্রতিযোগিতার টাইম কনস্ট্যান্ট মানে একজন পৌঁছে গেল, মানে ওই যে সময় একজন পৌঁছালো অপরজন কিন্তু তত সময় যেখানে অবধি পৌঁছালো সেখানে অবধি কিন্তু আমার দৌড় শেষ হয়ে গেল, সে কিন্তু তারপরে আর টাইম পাবে না বাকি পথ যাওয়ার। ঠিক আছে? তার মানে এখানে বুঝে নিতে হবে যে টাইম কনস্ট্যান্ট। এই টাইম কনস্ট্যান্ট হয়, তাহলে 4:7 যদি স্পিড রেশিও হয়, তাহলে মনে রাখবো যে এদের দ্বারা অতিক্রান্ত দূরত্ব রেশিও 4:7 হবে, মানে ডিস্টেন্স রেশিও হবে 4:7। এই জিনিসটা মাথায় রাখতে হবে রেসের অঙ্কে। ওকে, ক্লিয়ার? বলে একদম ঠিক। মানে যে সময়ে অলকা 4 ইউনিট যাচ্ছে সেই সময় মীরা 7 ইউনিট যাচ্ছে। ক্লিয়ার? বলে একদম ঠিক। এবার বলা হলো যদি অলকা 520 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করে, তাহলে 520 মিটার এগিয়ে থেকে দৌড় শুরু করা মানে হচ্ছে এই যদি 800 মিটারের ট্র্যাক হয়, এটা যদি 800 মিটারের ট্র্যাক হয়, অলকা বলল আমি এখান থেকে দৌড় শুরু করব, মানে এটা হচ্ছে 520 মিটার এগিয়ে আছে সে। তাহলে 520 যদি এগিয়ে থাকে, তাহলে আলটিমেট অলকাকে কত পথ আর যেতে হবে না 800 মাইনাস 520, হ্যাঁ কি না, মানে হচ্ছে 280। তার মানে অলকা 280 মিটার যখন যাবে, তাহলে 4-এর কত গুণ করলে 280 হয়, 70 গুণ করলে, তখন মীরা কতটা পথ যেতে পারবে না 7 ইন্টু 70 এখানেও হবে, তাহলে আলটিমেট কত হচ্ছে 490 ইউনিট। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে মীরা এখান থেকে যাত্রা শুরু করেছে, সে কতটা পথ যেতে পারছে 490 ইউনিট। তাহলে অলকা তো পৌঁছে গেছে তার নির্দিষ্ট গন্তব্যস্থলে, তাহলে মীরা কিন্তু পুরো 800 কভার করতে পারেনি, মীরা 490 কভার করতে পেরেছে। তাহলে মীরাকে কতটা পথ এখনো যেতে হতো না 800 মাইনাস 490, অ্যান্ড দ্যাট ইজ কত হচ্ছে 310। হ্যাঁ কি না? বলে একদম ঠিক। তার মানে অলকা কি করেছে, মীরাকে হারিয়ে দিয়েছে 310 মিটারে। এটাই বলা হয়েছে যে অলকা কত মিটার ব্যবধানে জিতবে না 310 মিটার ব্যবধানে, মানে অপশন সি হয়ে গেল কারেক্ট আনসার। বলো ক্লিয়ার? একদম ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 53। একটি নৌকার, আচ্ছা নৌকার নেকার হয়ে গেছে কারণ স্পেলিংটা ভুল হয়েছে, নৌকার গতি ও স্রোতের গতির অনুপাত বলা হয়েছে কত না 35:8। ঠিক আছে? নৌকাটি স্রোতের অনুকূলে যেতে 5 ঘন্টা 10 মিনিট সময় নেয়, নৌকাটি ফিরে আসতে কত সময় লাগবে? খুব ভালো কথা। তাহলে এখানে স্পিড, বোটের স্পিড আর স্টিমের স্পিডের রেশিও বলা হয়েছে। তাহলে বোটের স্পিড আর স্টিমের স্পিডের রেশিও কত? অর্থাৎ 35:8। তাহলে আমাকে বলো যদি বোটের স্পিড আর স্টিমের স্পিড বলা থাকে,
এবং সেখানে রেশিও বলা থাকে, তাহলে সেখান থেকে আমি ডাউন স্ট্রিমের স্পিড আর আপ স্ট্রিমের স্পিডের রেশিও নির্ণয় করতে পারি। একদম পারি। কি করে? না, বোটের স্পিড আর স্ট্রিমের স্পিড যোগ করলে আমি ডাউন স্ট্রিমের স্পিড পেয়ে যাব। অ্যাকচুয়ালি আমি 2 দিয়ে ভাগ করতে হয়, রেশিও করছি, 2 দিয়ে ভাগ করার দরকার নেই। তাহলে বোটের স্পিড ডাইরেক্ট, ডাউন স্ট্রিমের স্পিড ডাইরেক্ট আমি কি লিখবো, 35 প্লাস 8 দ্যাট ইজ 43। আর আপ স্ট্রিমের স্পিড কি লিখবো, 35 মাইনাস 8 অ্যান্ড দ্যাট ইজ 27। হ্যাঁ কি না? তাহলে এটা হচ্ছে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিডের রেশিও হয়ে গেল 43:27। ক্লিয়ার? কি ক্লিয়ার হলো? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। বলছে নৌকাটি স্রোতের অনুকূলে যেতে 5 ঘন্টা 10 মিনিট সময় নেয়। তাহলে এটা হচ্ছে ডাউন স্ট্রিম আর আপ স্ট্রিমের স্পিড রেশিও। এবার যেহেতু এখানে ডিস্টেন্স সেম, যে পথ যাচ্ছি সেই পথে ফিরে আসছি, তাহলে স্পিড রেশিও ইনভার্স হয়ে যাবে টাইম রেশিও। হ্যাঁ কি না বলে দাও? একদম ঠিক। তার মানে 27:43 হয়ে গেল ডাউন স্ট্রিমের টাইম আর আপ স্ট্রিমের টাইমের রেশিও। এবার বলা হয়েছে নৌকাটি স্রোতের অনুকূলে, মানে ডাউন স্ট্রিমে যেতে সময় নিচ্ছে কত, 5 ঘন্টা 10 মিনিট। 5 ঘন্টা 10 মিনিট মানে হচ্ছে কত, 5 ঘন্টা মানে হচ্ছে 5 × 60 হচ্ছে 300 মিনিট। 300 মিনিট প্লাস 10 মিনিট মানে হচ্ছে 310 মিনিট। তাহলে 27-এর ভ্যালু হচ্ছে 310। 43-এর ভ্যালু কত হবে, সেটা হচ্ছে কারেক্ট আনসার। 87 ভ্যালু যদি 310 হয়, 310/27 হচ্ছে 1 ইউনিটের ভ্যালু, তাহলে ইন্টু 43 হয়ে গেল আমার, কি হয়ে গেল না, আমার 43 ইউনিটের ভ্যালু। কিন্তু এটা মিনিটে বেরোলো, ঘন্টায় করতে গেলে আমাকে নিচে 60 দিয়ে ভাগ করতে হবে। ক্লিয়ার হলো? একদম ঠিক। তো এটাই হয়ে যাচ্ছে আমার কারেক্ট আনসার, যে আপস্ট্রিমে যেতে কত সময় লাগবে বা ফিরে আসার সময় বোটের কত টাইম লাগবে। তাহলে এটাকে আমার কাটাকুটি করতে হবে। কি করবো, এখানে 0 0 ক্যান্সেল আউট করি। 31 × 43 আমি বলেছিলাম তোমাদের বেস্ট পদ্ধতি কি করে গুণ করতে হয়। এখানে হচ্ছে 3 1 3, 3 3 9, 4 1 4, 9 4 13, 3 3 4 12 13, মানে 1,333 বাই হচ্ছে কত না 27 × 6, মানে 6 7 42, 2 থেকে 4, 6 2 12 আর 4 16, 162। তাই বলো 1,333 মধ্যে 162 কতবার যাচ্ছে, সেটা বার করলেই আমি ঘন্টা পেয়ে যাবো। আর ঘন্টা পেয়ে গেলেই আমার আনসার হয়ে যাবে, কারণ এখানে 4টে অপশানই 5 6 8 9 ঘন্টা প্রত্যেক জায়গায় আলাদা আলাদা আছে। তাহলে 162 কি এখানে 9 বার পুরোপুরি যাবে? দেখছি 162 ইন্টু 9 করলে হচ্ছে 9 2 18 8, তার থেকে 1 আর 16 9 কত, 16 9 হচ্ছে আমার 144। 144 মানে হচ্ছে কত হয়েছে, 1,333 থেকে বেশি হয়েছে। 144 আর 1 হচ্ছে 145, 1458 হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই এটা 9 বার পুরোপুরি যাচ্ছে না, মানে 8 বার পুরোপুরিতে যাবেই। তার মানে 8 বার যখন পুরোপুরি যাচ্ছে মানে 8 ঘন্টা সামথিং, 8 ঘন্টা সামথিং অপশন সিতেই আছে। অ্যাপ্রক্সিমেশন দিয়ে অঙ্কের আনসার করে ফেললাম, পুরোটা করারই দরকার নেই। ক্লিয়ার? বলো তো একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 54। চিনির দামে 20% কমে যাওয়ায় একজন ক্রেতা 600 টাকায় 5 কেজি বেশি চিনি কিনতে পারেন। কনসেপ্ট কি বলে? কনসেপ্ট বলে যে 600 টাকা নিয়ে গেছিলাম, সেই 600 টাকার মধ্যে যে 20% দাম কমেছে, সেটার জন্য কিছু টাকা পকেটে বেঁচে গেছে, এবং সেই টাকাটা দিলে আমাকে দোকানদার 5 কেজি আরও বেশি চিনি দেয়। ক্লিয়ার? বলে দেয় একদম ঠিক। তাহলে 600 টাকা যেটা নিয়ে গেছিলাম তার উপর 20% দাম কমেছে, মানে 600 20% হয়ে যাবে আমার কমা দাম। আর সেই টাকাটি আমার পকেটে পাচ্ছে, এবং সেই টাকাটা দিলে আমি 5 কেজি চিনি পাই। তাহলে 5 দিয়ে ভাগ করলে এখন প্রতি কেজির দাম পেয়ে যাব, বা এটা হচ্ছে রিডিউস প্রাইস বর্তমানে। তাহলে প্রতি কেজি চিনির নতুন দাম কত? তাহলে এটাই হচ্ছে প্রতি কেজি চিনির নতুন দাম। সেটা কত হলো? এখানে দেখো 0, এখানে 6 হয়ে গেল, আর কাটাকুটি এখানে হচ্ছে 4, মানে হচ্ছে 6 4 24 টাকা। তাহলে এখন হচ্ছে প্রতি কেজির দাম কত? 24 টাকা। বলো, এর থেকে সহজ পদ্ধতি জীবনে কোথাও হবে না। কোশ্চেন নাম্বার 55। একটি শহরের জনসংখ্যা 20,000, প্রথম বছরে জনসংখ্যা 20% বৃদ্ধি পায়, পরের বছরে 10% হ্রাস পায়, 2 বছর পরে শহরটি জনসংখ্যা কত? তুমি এখানে সাকসেসিভ করতে পারো, বা আমি বলবো বেস্ট পদ্ধতি কখনো সাকসেসিভের দিকে যাবে না। সবসময় ভাববে এরম ভাবে যে 20% বৃদ্ধি পাচ্ছে, মানে ফ্র্যাকশন ভ্যালু কত? 1/5। তার মানে 5-এ 1 বৃদ্ধি পাচ্ছে, আর 1 বৃদ্ধি পেয়ে হচ্ছে কত? 5 + 1 6। তার মানে আলটিমেট 20,000 যেটা আমার জনসংখ্যা ছিল, সেটা প্রথম বছর পর 6-এর 5 গুণ হয়ে গেছে। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে আলটিমেট আমার নেক্সট ইয়ারে কত কি হয়েছে না 10% হ্রাস হয়েছে। 10%-এর ফ্র্যাকশন হলে কত? 1/10, মানে 10-এ 1 হ্রাস হয়েছে, মানে 10 - 1 9 হয়েছে, মানে 9-এর 10 গুণ হয়ে গেছে। তারপর পরের বছর গিয়ে 9-এর 10 গুণ হয়ে গেল। ব্যাস, এটা করলেই আমি 2 বছর পরে জনসংখ্যা পেয়ে যাবো। কাটাকুটি করে ফেলো। 5 এখানে 10 একটা শূন্য কাটলো, 5 4 20 মানে 400। এবার হচ্ছে 16 6 9 54, 54 × 4 হচ্ছে 16 6, 4 5 20 আর 1 21, 21600।
21600 দেখতে পাচ্ছি অপশন এ। ঠিক আছে, তোমরা এখানে ডিজিটাল সামও করতে পারতে, 9 মানে 0, কারণ আলটিমেট এখানে হচ্ছে 4 4 6 24 মানে 6ই হবে। আর 6 কোথায় দেখতে পাচ্ছি, ডিজিটাল সাম দিয়ে হচ্ছে না, কেন হচ্ছে না? 6 4 24 মানে 4 আর 2 6, 6 54, সরি ভেরি সরি, এখানে 9 এর প্রোডাক্ট আছে, তাহলে 9 দিয়ে গুণ আছে, মানে যেটা আলটিমেট ডিজিটাল সাম হবে তার যেটা আলটিমেট আনসার হবে তার ডিজিটাল সামও 9ই হবে। 9 এর প্রোডাক্ট মানে কি, 9 এর গুণিতক মানে কি, তার ডিজিটাল সাম তো 9ই হবে। তো আলটিমেট ডিজিটাল সাম যেখানে 9 সেটা হবে কারেক্ট আনসার, যে 9 হলে এখানে 8 এর 1 9 9, এখানে সি অপশনটাও ক্ল্যাশ করে যেত, তাই তার ডিজিটাল সাম দিয়ে এখানে না করাই বেটার। ঠিক আছে, অপশন পরীক্ষক ওইভাবেই তৈরি করে যে যেখানে ডিজিটাল সাম দরকার নেই সেখানে কেন আমি ইউজ করব। ওকে, যদি কাঁচামালের মূল্য পরপর 2 বছর সমান শতকরা হারে বৃদ্ধি পেয়েছে এবং দাম 120 থেকে বেড়ে 145 টাকা 20 পয়সা হয়েছে, তাহলে বার্ষিক সমান শতকরা বৃদ্ধি কত ছিল? আচ্ছা, তাহলে আমি বলতে পারি এরকম গল্পটা, যে আলটিমেট কাঁচামালের দাম একটা ছিল সামথিং, সেটা প্রথম বছর X% বৃদ্ধি পেল, হ্যাঁ কি না, দিয়ে একটা দাম হলো, পরের বছর আবার X% বৃদ্ধি পেল, দিয়ে একটা দাম হলো। ঠিক আছে, তাহলে আলটিমেট বলেছে যে 120 থেকে বেড়ে 145 টাকা 20 পয়সা হয়েছে, মধ্যখানের দামটা কত আমার বলে দেয়নি, এই লাস্ট দুটো দাম বলে দেওয়া হয়েছে। তাহলে আমাকে বলো যে X% আর X% দুবার বৃদ্ধির ফলে ফাইনালি সাকসেসিভ করলে কত বৃদ্ধি পায়? আমরা সবাই জানি যে x প্লাস এক্স মানে 2x প্লাস x²/100, তাহলে এত পার্সেন্ট আমার টোটালের উপর বৃদ্ধি পেয়েছে, এত পার্সেন্ট আমার টোটালের উপর বৃদ্ধি পেয়েছে। এবার বলো 120 থেকে 145.20 হয়েছে, তাহলে এখানে কত পার্সেন্টেজ বৃদ্ধি হয়েছে আমি দেখতেই তো পাচ্ছি। 120 থেকে 145 মানে হচ্ছে 25.20, 25.20 কততে, 120-তে ইন্টু 100, তাহলে আলটিমেট কত হচ্ছে এখানে, 18 হচ্ছে। দুটো শূন্য এখানে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে এখানে দশমিক ক্যান্সেল চলে গেল, তাহলে 252/12, 252/12%। 18 এখানেও হতো। ঠিক আছে, দেখো এখানে 12 দুগুণে 24, 12 একটা 12 মানে 21%, পার্সেন্টেজ ক্যান্সেল আউট হয়ে গেল। তাহলে এবার বলো যে 2x প্লাস x²/100, এবারে কি এখানে আমরা সমাধান করবো? কখনোই না, ইজিক্যাল টু হচ্ছে 21। তাহলে এখানে আমাকে বলো যে এক্স এর ভ্যালু কি বসালে, 2x প্লাস x²/100 ইজ ইকুয়াল টু 21 হবে। চারটে অপশন তোমায় কি করতে দেওয়া হয়েছে, চারটে অপশনের কাজ কি, এটাই তো কাজ। দেখো আমি চোখ বন্ধ করে বলতে পারি, দাদা এক্স এর ভ্যালু যদি 10 বসাই, তাহলে 2 ইন্টু 10 মানে হচ্ছে 20, আর x² মানে হচ্ছে 10² হচ্ছে 100/100 মানে 1, তার মানে আলটিমেট 20 প্লাস 1 হয়ে যাচ্ছে 21। তার অবশ্যই এক্স এর ভ্যালু কত হবে, 10% হবে। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। চলো নেক্সট প্রশ্ন, দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে এ মোট বৈধ ভোটে 63% পায়, যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 8750 হয় এবং মোট ভোটের 20% অবৈধ ঘোষণা করা হয়, তবে অন্য প্রার্থী বি কতটি বৈধ ভোট পেয়েছিল? ওকে, দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে এ মোট বৈধ ভোটে 63% পেয়েছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে যদি টোটাল ভোটার আমার 100 হয়, বলেছে মোট ভোটের 20% অবৈধ, তাহলে 20% যদি অবৈধ হয় তাহলে বৈধ ভোট কত, মানে ভ্যালিড ভোট কত? ভ্যালিড ভোট হয়ে যাবে এর 20%, মানে আমি ভাববো কি সবসময় পজিটিভ দিক ভাববো। 20% যদি অবৈধ হয় তাহলে বৈধ হচ্ছে 80%, আর 100-র 80% মানে 80টা, তাহলে 80টা হচ্ছে আমার ভ্যালিড ভোট, হ্যাঁ কি না বলো? একদম ঠিক। এই 80টা যদি ভ্যালিড ভোট হয়, এই 80-র ওপর 63% পেয়েছে এ, তাহলে এ পায় 63%। তাহলে এ যদি 63% পায় তাহলে বি অবশ্যই বাকি পেয়েছে, মানে 100 মাইনাস 63%। বলো ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। 100 মাইনাস 63 মানে 63 প্লাস 7 মানে 37%। বলবে ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। বলছে যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 8750 হয় তবে মোট ভোটের আচ্ছা, তাহলে এখানে 100-র ভ্যালু বলেই দেওয়া হয়েছে, তাহলে আমি দেখতে পাচ্ছি যে বি কতগুলো পাচ্ছে না, 80-র 37%, 80-এর 37%। বলো একদম ঠিক। তাহলে 80-এ 37%, 20-4-এ 80, 20-5-এ 100, তাহলে 4 ইন্টু 37
বাই 5, এর ভ্যালু আমার নির্ণয় করতে হবে। 100-র ভ্যালু বলা আছে কত, 8750। তাহলে আমাকে এর ভ্যালু নির্ণয় করতে হবে। বলো 1-এর ভ্যালু কত হবে? তাহলে 1-এর ভ্যালু হবে বাই 100, ইন্টু এর ভ্যালু কত হবে না 4 ইন্টু 37/5। ক্লিয়ার? বলো একদম ক্লিয়ার। একটা শূন্য এখানে ক্যান্সেল আউট হল। ঠিক আছে, আর কি কাটাকুটি যাচ্ছে? 5কে দিয়ে কাটাকুটি যাচ্ছে এখানে। 5কে দিয়ে হচ্ছে 5 1-কে 5, 5 1-কে 5, 37, 5 7 85, 5 5-এ 25, 175। তাহলে 175 ইন্টু 4 ইন্টু 37/10। কোনো ব্যাপার না, আমি এখানে ডিজিটাল সাম লাগাতেই পারি। এখানে 3 + 7 10 মানে 1, মানে এখানে 4, আর এখানে হচ্ছে 5 7 1 8 মানে 13, মানে হচ্ছে এখানে 4, মানে 4 4 16, মানে হচ্ছে 7 হবে ডিজিটাল সাম। 7 ডিজিটাল সাম কোথায় দেখতে পাচ্ছি? দেখি তো, দেখতে পাচ্ছি এখানে 4 4 8 1 9 হবে না, 6 আর 3 9 5 হবে না, 6 আর 4 10, 10 5 15, 15 মানে 6 হবে না, 9 চলে গেল, পড়ে থাকে 5 + 2 7, মানে হচ্ছে এটাই হচ্ছে আমার কারেক্ট আনসার। ক্লিয়ার কি ক্লিয়ার না? একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। ঠিক আছে, তাহলে আমি যদি এই ব্যাপারটা এখানে ভালো করে বুঝি, তাহলে আমি এটা এক লাইনেই করতে পারতাম যে আমার এখানে বলেছিল প্রদত্ত ভোটের সংখ্যা বলা হয়েছে 8750, তাহলে আমার 100 ধরার দরকারই ছিল না, আমাকে 100 ধরার দরকারই ছিল না, আমাকে 100 ভ্যালু ডাইরেক্ট বলে দিয়েছে। তাহলে 100 ভ্যালু ডাইরেক্ট বলে দেয়, কারণ আমি বলবো যে 8750 আমার প্রদত্ত ভোট। এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে 20% অবৈধ, তাহলে বৈধ ভোট কত? 80%। ক্লিয়ার? করে দেয় একদম ঠিক। তাহলে এর 80% এটা হচ্ছে বৈধ ভোট বা ভ্যালিড ভোট হয়ে গেল। এবার বলেছে যে বৈধ ভোটে 63% পেয়েছে এ, তাহলে 63% যদি এ পায়, তাহলে বি কত পেয়েছে না 100 - 63%। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে 100 - 63 মানে হচ্ছে কত না 100 - 63 37%, তাহলে 37/100। ব্যাস, এটাই হচ্ছে কারেক্ট আনসার এক লাইন। হ্যাঁ কি না? বলে দেয় একদম ঠিক। তাহলে শূন্য, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো, এখানে একটা শূন্য ক্যান্সেল আউট হলো। এবার হচ্ছে আমার কি করার কাজ না আমার ডিজিটাল সাম করার কাজ। এখানে 7 আর 3 10, মানে হচ্ছে 1, এখানে হচ্ছে 8, এখানে হচ্ছে 7 5 12, 12 আর 8 20, 20 মানে হচ্ছে 2, তাহলে 2 8 16, 16 মানে হচ্ছে কত 1 + 6 7, আর 7 দেখতে পাচ্ছি ডিজিটাল সামে একমাত্র অপশন ডিতেই আছে। বোঝা গেছে? একদম বোঝা গেছে, কোনো আপত্তি নেই। কোশ্চেন নাম্বার 58, এ এবং বি এর মাসিক বেতনের মোট পরিমাণ হচ্ছে 45,000। এ তার বেতনের 75% খরচ করে এবং বি তার বেতনের 80% খরচ করে। যদি তাদের মাস সঞ্চয়ের পরিমাণ সমান হয়, তাহলে বি এর বেতন কত? এই লাইনটার মধ্যে পুরো অঙ্ক লুকিয়ে আছে। এর সঞ্চয়ের পরিমাণ সমান, সঞ্চয়ের পরিমাণ সমান মানে দেখতে পাচ্ছি এ তার বেতনের 75% খরচ করে, তাহলে এর যা বেতন তার 75% যদি খরচ হয়, তার মানে এর 25%, এর তার বেতনের 25% কি করে না 25% সেভ করে। আর সেভিংস সমান বলেছে, তাহলে বি এর সেভিংস কত নির্ণয় করতে পারবো না বি এ তার বেতনের 80% খরচ করে, তাহলে বি এর বেতন যদি বি ভাবি, তাহলে 80% যদি খরচ করে তাহলে 20% কি করে সঞ্চয় করে। এবং দেখতে পাচ্ছি সঞ্চয়ের সমান, তাহলে মধ্যখানে সমান চিহ্ন লাগিয়ে দিলাম। এখান থেকে পার্সেন্টেজ সাইন হটে গেল, 5 দিয়ে রোডি হচ্ছে 5 5 25, আর এখানে হচ্ছে 5 4 20। ক্লিয়ার? বলে একদম ঠিক। তাহলে এখানে এ আর বি এর যে রেশিও, মানে বেতনের রেশিও পেয়ে গেলাম কত 4/5। বলে একদম ক্লিয়ার। তাহলে 4 আর 5 যোগফল কত 9, 9 এর ভ্যালু কত বলা হয়েছে 45,000। আমাকে নির্ণয় করতে হবে কি না বি এর বেতন। তাহলে বি এর বেতন হচ্ছে 5 ইউনিট, 5 এর ভ্যালু নির্ণয় করতে হবে। 9 থেকে 45 5 গুণ মানে 5,000 গুণ, হ্যাঁ কি না? তাহলে 5,000 ইন্টু 5 করলে কত হবে, 5 ইন্টু 5,000 করলে কত হবে দাদা 25,000। তাহলে বি এর বেতন হচ্ছে 25,000 টাকা। বি হচ্ছে রিচ মানুষ, একদম পুরো অনায়াসে আনসার পেয়ে গেলাম। ক্লিয়ার? তাহলে এই লাইনটার ভ্যালু যে বুঝতে পারবে সে হচ্ছে এই প্রশ্নে রুল করবে। কোশ্চেন নাম্বার 59 বলছে আদিত্য তার ব্যক্তিগত সংগ্রহে দুটি হাতঘড়ি 12,600 করে বিক্রি করে, মানে হচ্ছে দুটো হাতঘড়ির প্রত্যেকটি সেলিং প্রাইস বলা হয়েছে 12,600, মানে এসপি ইকুয়াল। একদম ঠিক, কোনো আপত্তি নেই। বলছে প্রথম ঘড়িটিতে সে 26% লাভ করে, ঠিক আছে, আর দ্বিতীয় ঘড়িতে সে 10% ক্ষতি করে, তাহলে ওভারঅল তার লাভ বা ক্ষতির শতকরা হার নির্ণয় করতে হবে। তাহলে ক্ষতি বা লাভের যদি ওভারঅল শতকরা হার নির্ণয় করতে হয় এবং যদি দুটো ঘড়ি একই দামে বিক্রি হয়, একটিতে লাভ অপরটিতে ক্ষতির পার্সেন্টেজ বলা থাকে, তখন এই ভ্যালুটার কোনো আর ইউজ নেই। কেন?
দেখো রেশিও মেথড দিয়ে প্রশ্নটা আমি সেকেন্ডে ওড়াবো। কি বলা হয়েছে, প্রথম ঘড়িটিতে সে 26% লাভ করে, তাহলে প্রথম ঘড়িটিতে আমি কি পেতে পারি না সিপি আর এসপি রেশিও পেতে পারি একদম। তাহলে 100 জিনিস সে বিক্রি করেছে 126-এ, হ্যাঁ কি না, 26% লাভ মানে কি 100 জিনিস সে 126-এ বিক্রি করেছে, ঠিক আছে, এটা যে প্রথম ঘড়ি। দ্বিতীয় ঘড়িতে দেখতে পাচ্ছি 10% ক্ষতি, মানে 100 জিনিস সে 10 কম মানে 90-তে বিক্রি করেছে। কিন্তু দুটো ঘড়ি তো এসপি ইকুয়াল, তাহলে এসপি কে ইকুয়াল করো। আচ্ছা এখান থেকে একটা কাজ করতে পারো, এখান থেকে 9-কে হাফিস করে দিতে পারো, আর এখানে 0-কে হাফিস করে দিতে পারো, এখান থেকে কাটাকুটি করে নিতে পারো। এখানে 50 আর এখানে পাচ্ছ কত 63, হ্যাঁ কিনা, এবার দেখো ইজি হয়ে গেল। তাহলে প্রথম ঘড়িটা সে 50-এর জিনিস 63-তে বিক্রি করেছিল, সেকেন্ড ঘড়িটা 10-এর জিনিস 9 বিক্রি করেছে। তাহলে এসপি যদি ইকুয়াল করতে হয় 9-কে 7 গুণ করলে 63 হয়ে যাবে, তাহলে এখানে 9-কে 7 গুণ করলে এখানে 10-কেও 7 গুণ করতে হবে, তাহলে আলটিমেট 50 আর এখানে হচ্ছে 70, দুটোর মিলিত সিপি কত হলো না 120, আর দুটোর মিলিত এসপি কত হলো 63 যোগ করলে 126। তাহলে 120-র জিনিস আলটিমেট 126-এ বিক্রি হয়েছে, তাহলে কত এখানে লাভ হয়েছে 6 লাভ হয়েছে। তাহলে ওভারঅল আবার লাভ হলো কতই হলো 120-তে ইন্টু 100, তাহলে ওভারঅল আলটিমেট 6, 20, 120, 5, ওভারঅল হচ্ছে 5% আমার লাভ হয়েছে। তাহলে 5% লাভ বা 5% গেম দেখতে পাচ্ছি অপশান বিতে। বলো কতটা ভালো বুঝতে পেরেছি, বলো খুব সুন্দর বুঝতে পেরেছি। তাহলে রেশিও মেথড দিয়েই প্রশ্ন সেকেন্ডে ওড়ানো যাবে, বাবা আর কোনো রকম মেথড মাথায় রাখবো না। ওকে চলো কোশ্চেন নাম্বার 60, কোনো একটি অর্থের ওপর 8 বছরের সরল সুদ মূলধনের 4/5। দারুণ একটা প্রশ্ন, সেকেন্ডে ওড়ানো যায় এই প্রশ্নটা। কি বলা হয়েছে যে একটি অর্থের ওপর 4 বছরের সরল সুদ বলেছে মূলধনের 4/5, আবার সেই ভগ্নাংশের খেলা। তাহলে কাকে তুলনা করা হচ্ছে, সরল সুদকে তুলনা করা হচ্ছে, কার সঙ্গে তুলনা করা হচ্ছে, মূলধনের সঙ্গে। যার সঙ্গে তুলনা করা থাকবে সে হচ্ছে নিচে থাকবে, যাকে তুলনা করা হবে সে উপরে থাকবে। তার মানে যদি এসআই যদি আমার 4 হয় তাহলে পি হচ্ছে আমার প্রিন্সিপাল, যেটা হচ্ছে 5-এর সঙ্গে সমান। ক্লিয়ার? কত বছরে 8 বছরে। ক্লিয়ার? তাহলে আলটিমেট আমি দেখতে পাচ্ছি যে 5 টাকা রাখলে 4 টাকা আমি সিম্পল ইন্টারেস্ট পাচ্ছি 8 বছরে। তাহলে 1 বছরের ইন্টারেস্ট কত না 4/8, কত 5-এ, তাহলে কত পার্সেন্টেজ আমার রেট অফ ইন্টারেস্ট ইন্টু 100। ক্লিয়ার একদম? তাহলে 4, 2 8, 5 এখানে 20 বাজাচ্ছে, 2 এখানে 10 বাজাচ্ছে, তখন 10% হচ্ছে আমার রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে? তাহলে এটাকে আমি এসআই পার্সেন্টেজ দিয়েও করতে পারতাম, যে 4/5 ইন্টু 100 করলে আমি কত পেতাম না হচ্ছে এখানে 80% পেতাম। তাহলে 80% হচ্ছে আমার এসআই পার্সেন্টেজ কি করে পাওয়া যায় না রেট অফ পার্সেন্টেজ ইন্টু টাইম করে ইজিক্যাল টু হয় এসআই পার্সেন্টেজ। তাহলে এসআই পার্সেন্টেজ আমি কত দেখতে পাচ্ছি 80%। তাহলে টাইম ছিল আমার 8, তাহলে এখানে কি গুণ করলে আলটিমেট 8-এর সঙ্গে কি গুণ করলে 80 হয় 10, তাহলে রেট অফ পার্সেন্টেজ কত 10%। এটা দিয়েও আমার খুব অনায়াসে হয়ে যেত। তাহলে যেটা খুশি আমার, যেটা আমার বোধগম্য হবে, যেটা আমার আত্মস্থ হবে, আমি সেটা দিয়ে কাজ করব। বলবো দাদা একদম ক্লিয়ার, কোনো আপত্তি নেই। তাহলে এই ছিল আজকে বেস্ট 20টা প্রশ্নের সমাধান। ঠিক আছে, আমি তোমার জন্য সেই সব প্রশ্নই করাচ্ছি যে প্রশ্নগুলো তোমাদের হোঁচট খেতে বাধ্য করবে পরীক্ষা হলে। ঠিক আছে, যেখানে কনসেপ্ট লাগবে। ঠিক, আমি কোনো রকম সোজা প্রশ্ন দিয়ে তোমাদের 20টা প্রশ্ন সোজা একদম ইজি লেভেলের প্রশ্ন দিয়ে তোমাদের টাইম নষ্ট করতে আসি না। ঠিক আছে, আমার উদ্দেশ্য থাকে যে সেই 20টা প্রশ্ন নিয়ে আসা যেগুলো তোমাদের পরীক্ষায় অবশ্যই আসবে, আর যেগুলো তোমাদের পরীক্ষায় বাধার সৃষ্টি করবে ক্লিয়ার করতে। ওকে চলো, নেক্সট দিন আবার আমরা 20টা প্রশ্ন নিয়ে আসবো। এই প্রশ্নের কোয়ান্টিটি আরও বাড়ানো হবে ডিপেন্ডিং অন তোমাদের কমেন্টস আর তোমাদের লাইকসের উপর। তোমরা কত বেশি শেয়ার করছো, কত বেশি লাইক করছো, কত বেশি কমেন্ট করছো, তার উপর আমি আমার কাজও ঠিক সেম অনুপাতে বাড়াবো। ওকে চলো, তাহলে মানডে, ওয়েডনেসডে, ফ্রাইডে ঠিক সকাল 8টায় আমাদের ইউটিউব চ্যানেল আরপি ম্যাথস গুরুকুলে তোমরা এই ক্লাসটা দেখতে পাবে। অবশ্যই আমাদের আরপি ম্যাথস গুরুকুল ইউটিউব চ্যানেলটি তোমরা জয়েন করবে এবং অনেক বেশি করে শেয়ার করবে, আর আমাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাও, এটাই আমার কাম্য, আর কিছুই নয়। চলো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, ততদিনের জন্য টাটা, বাই বাই।